নমস্কার, এসএসএনে আমি রজত শুভ্র মুখোটি। আজকের বিশেষ শোতে আপনাদের সবাইকে স্বাগত। গত 2-3 দিন ধরেই মেঘ জমছিল, আকাশ কালো হয়ে আসছিল, একটা জল্পনা শুরু হয়েছিল। আজ ঈশ্বর নিজেই তার ইনস্টা পোস্টে যে ঘোষণা করলেন, তাতে গোটা বিশ্বের, শুধু ভারতই নয়, গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের চোখে জল। টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন কিং কোহলি। এই সিদ্ধান্ত কি একটু আবেগের বশে নেওয়া, একটু কি প্রিম্যাচিওর রিটায়ারমেন্ট? আরও কি কিছুদিন খেলে যেতে পারতেন না? কেন তিনি হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন? কিছুদিন আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। ইন্ডিয়ান ক্রিকেটের ড্রেসিং রুমে কি কোনো একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে যাতে এই ধরনের স্টার প্লেয়াররা বেরিয়ে যাচ্ছে? এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের এই বিশেষ শো কিং কোহলির বিরাট বিদায়। আমাদের সঙ্গে আছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শরদিন্দু দা, আমরা বাপ্পাদা বলে ডাকি, শরদিন্দু মুখার্জি। প্রথম প্রশ্ন, বাপ্পাদা, এই সিদ্ধান্ত কি তুমি একটু ইজ ইট এক্সপেক্টেড? ওয়েল, কয়েকদিন ধরেই মনে হচ্ছিল যে কোনো একটা অ্যানাউন্সমেন্ট আসবে বিরাট কোহলির থেকে। আমি তো কমেন্ট্রি করছিলাম টাটা আইপিএল এর বম্বেতে, এবং সেখানে কিছুটা কানাঘুষো শুনতে পাচ্ছিলাম, এবং সেখানে আমার মনে হচ্ছিল যে হয়তো একটা বড় খবর আসবে যে একজন মহারথী অলরেডি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করেছে, এবং সেটাই খুব একটা ভালো চোখে দেখেনি বিরাট, এবং তার পরবর্তীকালে নিজেও টেস্ট ক্রিকেট নিয়ে কিছু আলোচনা করছিলেন। তারপর তো আজকে এরকম একটা অ্যানাউন্সমেন্ট এলো। ওয়েল, খারাপ তো লাগবেই। যখন সচিন তেন্ডুলকর চলে গিয়েছিল বিরাট খারাপ লেগেছিল, সুনীল গাভাস্কর চলে গিয়েছিল খারাপ লেগেছিল, কপিল দেব চলে গিয়েছিল খারাপ লেগেছিল, এবং তারপরে আমাদের সৌরভ গাঙ্গুলি চলে যায়, ভিভিএস লক্ষ্মণ চলে যায়, সেহবাগ চলে যায়, রাহুল দ্রাবিড় চলে যায়, কুম্বলে চলে যায়। এদের জন্য বিশাল খারাপ লেগেছে। এরা মহারথী, কেননা এদের আর দেখা যাবে না টেস্ট ক্রিকেটে। বিরাট কোহলি হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স অফ লাস্ট ডিকেড বলতে হয়। অ্যাবসলিউটলি, মানে এই জায়গাটা আমি আসতে চাইছি বাপ্পাদা। আমার আজকে মার্টিন ক্রোয়ের একটা কথা মনে পড়ছে। মার্টিন ক্রো এক সময় বলেছিলেন 2000 বিরাট কোহলি যেমন প্রাইম টাইম, যে তার মধ্যে তিনি বিরাট কোহলিকে দেখেন যার মধ্যে বীরেন্দ্র সেহবাগের ঔদ্ধত্য আছে, যার মধ্যে রাহুল দ্রাবিড়ের টেনাসিটি আছে, আর সচিন তেন্ডুলকরের যে বিরাট দক্ষতা, সেই দক্ষতাটা আছে। মার্টিন ক্রো, যাকে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বলা হয় ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট, তিনি বিরাট কোহলির মধ্যে সেহবাগ, রাহুল দ্রাবিড় এবং সচিন তেন্ডুলকরকে মিলিয়ে তৈরি একটা ক্রিকেটের বড় পুত্র হিসেবে দেখেছিলেন। এটার সঙ্গে কি তুমি সহমত? আমি আর এর মধ্যে একটা ছোট্ট জিনিস যোগ করে দিতে চাই। আমার এটার সঙ্গে মনে হয় ভিভ রিচার্ডসের অ্যাগ্রেশন, এবং এইটা আমরা বরাবর দেখে এসছি যে বিরাট কোহলির অ্যাগ্রেশন, এবং চোখে চোখ দিয়ে যে বিদেশি টিমগুলোর বিরুদ্ধে খেলা, স্পেশালি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেটা কিন্তু এর আগে আমাদের শিখিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি এবং সৌরভ গাঙ্গুলির দল, এবং তার পরবর্তীকালে বিরাট সেই লেগাসিটাকে ক্যারি করেছিল, এবং কাউকে কোনো পাত্তা দেননি, কাউকে কোনো ছাড়াছাড়ির ব্যাপার নেই, মাঠে 1 ইঞ্চি জমি ছাড়তেন না, এবং যেভাবে ক্রিকেটটা খেলেছেন একেবারে কলার তুলে খেলেছেন। যতদিন খেলেছেন এখন অবধি টেস্ট ক্রিকেট কলার তুলে খেলেছেন, এবং প্রত্যেকটা জায়গায় গিয়ে ডমিনেট করেছেন। আমার এরকমও মনে আছে যে খুব একটা খারাপ সিরিজ গিয়েছিল ইংল্যান্ডে, এবং সবাই বলছিল যে সুইং খেলতে পারেন না, এবং সুইং নিয়ে একটা প্রবলেম হয়, সেসব নিয়ে সব কিছু নিয়ে আলোচনা। তারপরে গিয়ে অস্ট্রেলিয়া গিয়ে 4টে টেস্টে 4টে শতরান করে প্রমাণ করে দিলেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে, তার সঙ্গে 4টে শতরান, তারপরে সিরিজও হারিয়ে, এবং পরপর 2টো সিরিজ কিন্তু অস্ট্রেলিয়া হারিয়ে। আমরা একটু বিরাট কোহলির যদি টেস্ট কেরিয়ারটা আমরা যদি অ্যানালিসিস করি, যে গত 14 বছর বিশ্ব ক্রিকেটে রীতিমতো দাদাগিরি করে গেলেন বিরাট কোহলি,
আমরা তার যদি কেরিয়ার স্ট্যাটিস্টিক্সটা দেখি, আমরা দর্শকদের দেখাই, তাহলে আমাদের আলোচনাটা একটু সুবিধা হবে। আমরা যদি একটু যাই, যে আমি এত বড় ডিটেলে যাচ্ছি না। 2011-তে বিরাট কোহলি স্টার্টেড হিজ টেস্ট কেরিয়ার। 2011 থেকে 2025 14 বছর, মানে যেদিন বিরাট কোহলি ব্যাট হাতে টেস্ট ক্রিকেট খেলতে নেমেছিল, সেদিন যেই ছেলেটা জন্মেছিল সেই ছেলেটার আজকে ক্লাস 9-এ পড়ে। এই দীর্ঘ সময়ে বিরাট কোহলি 210টা টেস্ট ইনিংস খেলেছে এবং তাতে 9230 রান করেছে এবং মোট সেঞ্চুরির সংখ্যা 30। 210টা টেস্ট ইনিংস, 9230 রান, 46.8 অ্যাভারেজ এই রানটা করেছেন এবং 30টা সেঞ্চুরি করেছেন। আমরা যদি বাপাদা পরের স্লাইডটায় যাই, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। 2000 বিরাট কোহলির যে এই 14 বছরের ক্রিকেট জীবন, সেটা আমরা দুটো অধ্যায়ে ভাগ করেছি। কেন? কারণ প্রথম যে 9 বছর 2011 থেকে 2019 বিরাট কোহলির ক্রিকেট গ্রাফ ইজ লাইক স্কাই রকেটিং, এরকম। কিন্তু তারপরের 5 বছর বিরাট কোহলির ক্রিকেট গ্রাফ কিন্তু অনেকটাই পড়ে গেছে। আমরা বিরাট কোহলির ক্রিকেটের যে তিনি এন্টারটেনমেন্ট করেছেন, তিনি যে ক্রিকেট দর্শন শিখেছেন, তার দারুণ ভক্ত। কিন্তু আমরা এটা অ্যানালিসিসও করব, যে আমাদের সঙ্গে দেশ খেলা ক্রিকেটার রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। 2011 থেকে বাপ্পাদা 2019 141টা ইনিংস, 7200 রান, 27টা সেঞ্চুরি, আর্গুয়েবলি দ্য বেস্ট ব্যাটসম্যান ডিউরিং দ্যাট পিরিয়ড। স্পেশালি তুমি যদি দেখো 2016 অ্যাভারেজ 75.9, মানে 76 অ্যাভারেজ। 2017 অ্যাভারেজ 76, 2018 অ্যাভারেজ 55, 2019 অ্যাভারেজ 67। এত হাই অ্যাভারেজে বাপ্পাদা টেস্ট ক্রিকেট, তুমি বেটার বলতে পারবে তখন বিরাট কোহলি কি মানে ভিভ রিচার্ডস, সচিন তেন্ডুলকার প্রত্যেকের সঙ্গে কম্পারেবল? ওই যে বলেছিল মার্টিন ক্রো, যে সমন্বয় মিশিয়ে একটা সেওয়াগ, দ্রাবিড, তারপরে তেন্ডুলকার, আমি যেটা যোগ করেছিলাম ভিভ রিচার্ডস, সব কিছু মিলিয়ে তখন একজন মহিমায় ছিলেন বিরাট কোহলি, এবং দুরন্ত ফর্মে ছিলেন, এবং যেখানে গেছেন সেখানে গিয়ে রান করেছেন, ডমিনেট করেছেন। শুধু রান করেননি, ডমিনেট করেছেন, আগ্রাসীভাবে ব্যাটিং করেছেন। এই না যে ধরে ধরে ব্যাটিং করে কোনো টেস্ট ড্র হয়েছে বা কিছু। বিরাট কোহলি রান করেছেন এবং ভারত জেতেনি, এটা কিন্তু খুব কম সময় হয়েছিল। বিরাট কোহলি রান করেছেন, ভারত জিতেছে, এইটাই হয়েছে। ওই যে ড্র করার জন্য উনি খেলতেন, এটা বিশ্বাস করতেন না। কেননা এখন তুমি যদি টেস্ট ক্রিকেট দেখো, 10টার মধ্যে 9টা রেজাল্ট হয় এই বিরাট কোহলির মতো প্লেয়ারদের জন্য। কেননা বল কম খেলেন, রানটা বেশি করেন, এবং এইটাই কিন্তু প্রচলন হয়ে দাঁড়িয়েছে এখন। এখন ব্যাপারটা হচ্ছে, তুমি যেটা বললে 2016 থেকে 2019-এ দুরন্ত স্কোর, তারপরের থেকে ওর গ্রাফটা একটু আসবো, কিন্তু এই ফেজটা একেবারে যেটা আমরা বলি 2016 গোল্ডেন পিরিয়ড একটা ক্রিকেটের এরকম পিরিয়ড আসে। সচিন তেন্ডুলকারের এসেছিল, ডন ব্র্যাডম্যান ছেড়ে দাও, ওটা নিয়ে আলোচনা না করাই ধরো, এবং ভিভ রিচার্ডসেরও এসেছিল, সুনীল গাভাস্কারেরও এসেছিল, এবং যারা যারা টপ প্লেয়ার আছে তাদের প্রত্যেকেই একটা সময় আসে যারা এরকম একটা ফর্মে থাকে, এবং তারপরে সেই গ্রাফটা আস্তে আস্তে নামতে থাকে। এবার কি এই ফর্মটা তুমি মানে জাস্ট আমি বলবো একটু মানে ক্যাটেগরিক্যালি দেখতে, 2016 বাপ্পাদা 75.9, মানে 76 অ্যাভারেজ, 4টে সেঞ্চুরি। 2017 1059 রান, 76 অ্যাভারেজ, 5টা সেঞ্চুরি। বিরাট কোহলি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ইজ দ্য অনলি ক্রিকেটার যে দুটো বছরে পরপর কনজিকিউটিভ ইয়ারে 1000 রান গন্ডি ক্রস করেছে, অ্যাভারেজ ইজ মোর দ্যান 75। দ্যাট ইজ ভেরি রেয়ার। এটা দুটো ক্যালেন্ডার ইয়ারে 2000 রান করা কিন্তু একটা বিশাল কঠিন ব্যাপার, এবং ওটা উনি পরপর 2 বছর পরে এটা পরের বছর করেছে, 3টে বছর কনজিকিউটিভ 3 বছর ধরে 1000 রান ক্যালেন্ডার ইয়ারে ক্রস করেছে। এটা কিন্তু দেখা যায় না। এবং নাম্বার অফ সেঞ্চুরিজ, দ্বিতীয়ত নাম্বার অফ সেঞ্চুরিজ তুমি দেখো 14টা, 4টে, 5টা, 3টে ইয়ারে 14টা সেঞ্চুরি। ভুলে গেলে চলবে না, একমাত্র খেলোয়াড় যার 7টা ডাবল 100 আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ,
7টা ডাবল 100 একটা টেস্ট ক্রিকেটে ইজ নট আ ম্যাটার অফ জোক। এবং সেই জন্যই আজকে বিরাট কোহলিকে আমরা এই চোখে দেখি। কারণ বিরাট কোহলিকে যখন আমরা ব্যাটিং করতে দেখি কখনোই মনে হতো না যে আমরা বোর হচ্ছি। বিরাট কোহলি থাকা মানেই যে আমাদের একটা এন্টারটেনমেন্ট, বিরাট কোহলি থাকা মানেই একটা স্ট্রোকের ফুলঝুরি, বিরাট কোহলি থাকা মানেই একটা 1-কে 2 করা, 2-কে 3 করা, বিরাট কোহলি থাকা মানেই চোখে চোখ রেখে একটা ফাস্ট বলের কথা বলা। এইগুলোকে কিন্তু ভারতীয় দলকে একেবারে শিখিয়ে দিয়ে চলে গেছেন, যেটা শুরু করেছিলেন সৌরভ গাঙ্গুলির দল। আচ্ছা, আমরা পরের স্লাইডটা যদি দেখি বাপ্পাদা, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং আমাদের দর্শকদের জন্য। আরো একবার বলে নিই, 2011 থেকে 2019 141টা ইনিংস, 7,200 রান, 27টা সেঞ্চুরি, 3টে ক্যালেন্ডার ইয়ারে 1000, 1000, 1000, 2016, 2017, 2018 3টে বছরে এই ক্যালেন্ডারে কনজিকিউটিভ 3 তোমার 1000-এর বেশি রান। আমরা পরের স্লাইডটা যদি যাই, পরের স্লাইডটা গিয়ে কিন্তু দেখতে পারবো যে চিত্রটা এবার একটু বদলে যাচ্ছে। কি চিত্র? 2020, 2021, 2022, 2023, 2024 4টে সম্পূর্ণ বছর এবং 25-এ 2টো ইনিংস। এই গোটা সময়টা, এই যে 5 বছর 20, 21, 22, 23, 24, এই 5 বছরে 69টা ইনিংস খেললেন কিং কোহলি। রান এলো কিন্তু মাত্র 2000, মাত্র 2000, এবং সেঞ্চুরির সংখ্যা মাত্র 3। এবং এক একটা বছরে বাপ্পাদা 19.3, 28, 26, মাঝে একটা 55, 24, 11, এগুলো হচ্ছে বিরাট কোহলির অ্যাভারেজ। 69টা ইনিংসে 2028 রান, 3টে মাত্র সেঞ্চুরি। এক্স্যাক্টলি এই সময়টা 2020, 2020 কোভিড পিরিয়ড আছে। আমি এই জায়গাটি তোমার কাছে আসতে চাইছি যে এই যে ডাউনফলটা, এটা কি খুব প্রলং বিরাট কোহলির ক্ষেত্রে? না দেখো, তখন আমরা একটা অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যেটা আমাদের পূর্বপুরুষ কতটা দেখেছেন জানি না, এবং কেউ দেখিনি আমরা, আমার বাবারাও দেখেনি এবং আমার দাদুরাও দেখেনি। এবং এই জিনিসটা একটা এমন একটা জিনিস, সেই জিনিসটা আমরা দেখার পর থেকে আমরা কোভিড বাবলে থাকতে শুরু করলাম। এবার কোভিড বাবলে একটা মানসিক একটা অসাধারণ প্রেশার হতো। যেমন অস্ট্রেলিয়ায় গিয়ে তোমার 15 দিন একটা রুমের মধ্যে কোয়ারেন্টাইনে থাকতে হতো একটা টেস্ট ম্যাচ খেলার আগে। ঠিক সেই একই জিনিস ইংল্যান্ডে। এরকম থাকার ফলে একটা মানসিক অবস্থা একটা অন্যরকম তৈরি হচ্ছিল। তোমার ফ্যামিলি নেই, তোমার সন্তান নেই, তোমার নিয়ারেস্ট কারোর সঙ্গে কথা বলার নেই, একটা ফোনের মধ্যে দিয়ে তুমি কতক্ষণ কথা বলবে, একা ঘরের মধ্যে থাকা, এবং তারপরে গিয়ে তুমি বায়োবাবের মধ্যে ঢুকতে পারছো। এইগুলো কিন্তু একটা এফেক্ট ফেলেছিল একটা ক্রিকেটারদের মতো প্রতি। এটা কিন্তু এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং বিরাট কোহলি যতই গ্রেট ক্রিকেটার হোক, তারও মধ্যে এই প্রভাবটা পড়েছিল। তার জন্য আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না, কিন্তু এটা একটা কারণ হতে পারে, কোভিড একটা কারণ হতে পারে, যার জন্য একটা সাইকোলজিক্যাল প্রেশার একটা পড়েছিল বিরাট কোহলির ওপর। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, যেভাবে উনি শেষ করেছেন দুর্দান্ত। এবং তার পরবর্তীকালে তুমি এর মধ্যেও দেখো, কোভিড পিরিয়ডে যখন 19, 28 আর 26 অ্যাভারেজ, 23-এ কিন্তু আবার মানিয়ে নিয়েছিলেন। আস্তে আস্তে যখন কোভিড চলে যাচ্ছিল মানিয়ে নিয়েছিলেন, 55-তে চলে এসেছিলেন অ্যাভারেজ। কিন্তু 24টা অত্যন্ত খারাপ যায়, সেই বাংলাদেশ সিরিজ থেকে শুরু এবং এখন অবধি। কেননা 24-এ বেশি টেস্ট ম্যাচ খেলেননি ভারত, কেননা T20 ওয়ার্ল্ড কাপ ছিল, বেশি হোয়াইট বল ক্রিকেট হয়েছে। এই যে তার মানে কি বিরাট কোহলির টেস্ট ক্রিকেট রিটায়ারমেন্ট, এটা কিন্তু প্রিম্যাচিওর। খুব অল্প কথা যদি আমরা শেষ করতে চাই, প্রিম্যাচিওর বলবো অবশ্যই, কেননা এখনো যা ফিটনেস আছে, অনেক আরও টেস্ট ক্রিকেট খেলতে পারতেন, আরও অনেক কিছু ভারতকে দিতে পারতেন। কিন্তু আমার মনে হয় সবথেকে বড় জিনিস যেটা ওনাকে এফেক্ট করেছিল, সেটা হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, যখন উনি অধিনায়ক ছিলেন, যেটা উনি জিততে পারেননি এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে যাওয়াটা, এটা হয়তো একটা বিরাট ধাক্কা দিয়েছিল। এবং পরবর্তীকালেও আবার আমরা উঠেছিলাম, কিন্তু আমরা জিততে পারিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই দুটো জিনিস একটা বিরাট ধাক্কা দেয় তাকে। বাবা, আমাদের লাস্ট স্লাইডটা যদি দেখি, আমরা যারা ক্রিকেটের ভক্ত, আমাদের দর্শক যারা ক্রিকেটের ভক্ত, তারা ফ্যাব ফোরের কথা আমরা শুনতাম, যে একসাথে সবাই খেলা শুরু করেছিলেন। বিরাট কোহলি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামস, ইংল্যান্ডের জো রুট আর অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, তাদের একসঙ্গে তুলনা করা হতো। প্রতি একটা দশকে এরকম একটা আসে। কিন্তু এই আলটিমেটলি ফ্যাব ফোরের যে লড়াই, যেটা বিরাট কোহলি দীর্ঘদিন এগিয়েছিল, তাতে কিন্তু দেখা যাচ্ছে বিরাট কোহলি কেরিয়ার শেষ হয়ে গেল 9,230 রানে, 30টা সেঞ্চুরি। কেন উইলিয়ামস এখনো খেলছেন,
9,276 রান, 58 টেস্ট ক্রিকেট অ্যাভারেজ, 33টা সেঞ্চুরি, জো রুট ধরাছোঁয়ার বাইরে, 152টা ইনিংস, 12,972 রান, 50-এর ওপরের অ্যাভারেজ, 36টা সেঞ্চুরি। এবং লাস্ট স্টিভ স্মিথ, বিরাটের অন্যতম কম্পিটিটর, 116টা টেস্টে 10,000-এর ওপরের বেশি রান, 56 অ্যাভারেজ, 36। আমার লাস্ট প্রশ্ন, ফ্যাব ফোরে আলটিমেটলি কি বিরাট কোহলি কি হেরে গেলেন? না, আমি ঠিক বলবো না সেটা। এরা প্রত্যেকে কিন্তু বিরাটের থেকে বয়সে ছোট। আর তুই যদি শুধু টেস্ট ক্রিকেট নিয়ে ভাবো, অবশ্যই এরা হয়তো Better করেছে। পরিসংখ্যান ভাবে এগিয়ে আছেন। কিন্তু যদি তুমি তিনটে ফরম্যাট দেখো, তিনটে ফরম্যাটে কেউই খেলছেন না। এবং বিরাটই একমাত্র যে গত বছর অব্দি তিনটে ফরম্যাটই খেলছেন। এবং একদিনের ক্রিকেট যদি দেখি, ধরাচলার বাইরে মধ্যে আসবে না। তো ওই জন্য সব কিছু মিলিয়ে যদি দেখা যায়, বিরাট কোহলি ইজ দ্য কিং। বিরাট কোহলি ইজ দ্য কিং যদি সব কিছু ধরা যায়। কিন্তু এটা ঠিক যে বিরাট কোহলির এই সিদ্ধান্ত, সচিন তেন্ডুলকর অবসর নেওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের মনে একটা সন্দেহ দানা বেঁধেছিল, সচিনের জায়গায় কে নেবেন কে নেবেন কে নেবেন। কিন্তু সেই জায়গায় আমরা পেয়ে গেছিলাম বিরাট কোহলিকে। কিন্তু আজকে বিরাট কোহলি চলে যাওয়ার পর ভারতীয় ক্রিকেট যে মানচিত্র, তাতে হু উইল বি দ্য নেক্সট বিরাট কোহলি, আরও একটা কি বড় শূন্যতা তৈরি হয়ে গেল না? অন্যান্য দল কি এবার একটু বেশি অ্যাডভান্টেজ পেয়ে গেল না? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এসএসএন দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।